প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল। টেন্ডার না হওয়ায় বেসরকারি কোম্পানির কাছে নিয়ন্ত্রণ সংকট তৈরি করে বাণিজ্যের উদ্দেশ্য মত বিশেষজ্ঞের। শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণার দিন আজ। গুলির পরোয়া না করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন ছাত্র জনতা। প্রতিরোধের হুমকিও দেয় স্বৈরাচার শাসক। আগস্টে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর তৎপরতায় সতর্কতা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। পুলিশকে দলীয় প্রভাবমুক্ত রাখার প্রত্যয়। শিগগিরই ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে চালু হবে ওয়াটার বাস। প্রধানমন্ত্রীর সমন্বয় সভায় সিদ্ধান্ত, 4 নদীপথ পরিচালনার দায়িত্ব বেসরকারি খাতে ছাড়ার চিন্তা। সংযুক্ত আরব আমিরাতে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। তার জামিন বাতিল করে দেশে ফেরাতে সরকার আমিরাতে ল ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, বেনজিরকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে আমিরাতের সঙ্গে যোগাযোগ চলছে। দুদকের কোনো আইনি গাফিলতি নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলার মুখে দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তাকে দেশে ফেরাতে কূটনৈতিক ও আইনি উদ্যোগ নেয় সরকার। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি, সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রত্যর্পণের অনুরোধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগের মধ্যেই দুবাইয়ে গ্রেফতার হন বেনজির। দেশটির আদালতে দুদকের করা মামলার নথিপত্রও পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মাঝেই গত 27 জুলাই দেশটির আদালত শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন বেনজির আহমেদের। রোববার এ বিষয়ে দুদক মহাপরিচালক দাবি করেন, এ মামলায় আইনি কোনো গাফিলতি ছিল না। হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর যা যা করার আমরা সবই করেছি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদের শর্ত সাপেক্ষে জামিন সংযুক্ত আরব আমিরাতের আইনি প্রক্রিয়ার অংশ। তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে, সেটা অবশ্যই আমাদের সরকার তাদের সাথে কথা বলবে। আমরা আশা করছি খুবই শীঘ্রই এই অভিযুক্ত আসামিকে বেনজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। এদিকে রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজির আহমেদের জামিন বাতিল করে দেশে ফেরাতে আরব আমিরাতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার। হোম সেক্রেটারি দুবাই আমাদের যে ইউএই অ্যাম্বাসেডর, তার সাথে কথা বলেছে। আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টা শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। আমরা আশা করছি এগুলো আমরা বেইল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুততম সময়ে তাকে ফেরত নিতে পারবো। সরকারের আশা, দুই দেশের মধ্যে চলমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। বরিশালে ডেঙ্গুর প্রকোপ, চলতি বছর মারা গেছে 7 জন, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4000। হাসপাতালের শয্যা সংকটে মেঝেতেই ঠাঁই হচ্ছে রোগীদের। মশক নিধন কার্যক্রম নিয়ে ক্ষোভ ভুক্তভোগীদের। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, বর্ষায় মশার প্রজনন বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। আর দিনে 2 বার ওষুধ ছিটানো সহ সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। সুমন হাসানের ক্যামেরায় অপূর্ব রিপোর্ট। হাত মুচিয়ে ধরে রাখা স্যালাইন ব্যাগটি যেন এখন পুরো বরিশালের অসহায়ত্বের নতুন ছবি। ছোট এডিসের সামান্য এক কামড়ে যে কতটা বিধ্বংসী হতে পারে, শেরেবাংলা মেডিকেলের গাদাগাদি ফ্লোর আর স্বজনদের দিশেহারা চোখগুলোই তার সবচেয়ে বড় প্রমাণ। প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপে হিমশিম অবস্থা বিভাগের প্রধান চিকিৎসা কেন্দ্রটির। শুধু বরিশাল জেলাই নয়, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনার প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিদিন এখানে ভিড় করছেন শত শত রোগী। বেড খালি না থাকায় ঠাঁই হচ্ছে মেঝেতেই। অভিযোগ উঠেছে, মশক নিধন কার্যক্রম আটকে আছে শহরাঞ্চলে, উপেক্ষিত থেকে যাচ্ছে গ্রামগুলোতেও। ডেঙ্গু হয়েছিল, বাসায় ছিল, তখন প্রথম তো বুঝি নাই, পরে বাসায় টেস্ট করছি, তখন ডেঙ্গুতে পজিটিভ আসছে। ওর বাসায় সদস্য 3 জন, 3 জনই ডেঙ্গুতে আক্রান্ত। ওর আম্মা আর দাদি গ্রাম বাড়ির চিকিৎসা নিয়েছে, আর ওকে ঝালকাঠি থেকে বরিশাল শেরেবাংলা ট্রান্সফার করা হয়েছে। ঝালকাঠি সদরের কাবা ইউনিয়নে কখনো আমি এই মশক নিধন, ডেঙ্গু নিধনের কোনো উদ্যোগ দেখিনি। শহরেই গ্রামে কত পরিমাণ মশা, তা তো বুঝিনি। আমাকে এলাকায় কোনো মশা মারার কোনো
নেই, ওষুধপত্র কেউ কিছু দেয় না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরে বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে, মারা গেছেন 7 জন। যদিও দফতরটি জানিয়েছে বর্ষা মৌসুমের কারণে মশার প্রজনন বাড়ছে। সকলের সহযোগিতায় আমরা এই ডেঙ্গু এবং হাম থেকে কীভাবে উত্তরণ করতে পারি সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবার সাথে যোগাযোগ রাখছি এবং এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছি। এদিকে দিনে 2 বার মশক নিধনের কার্যক্রম সহ ডেঙ্গু মশা নিধনে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। প্রশাসকও নিশ্চিত করেছেন পরিস্থিতি সামলাতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। আমরা প্রতিদিন 200 লিটার ফগিং করি এবং সকালে হ্যান্ড স্প্রে করি। আমরা বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার এবং সুশীল সমাজ সকলকে নিয়ে সচেতনতামূলক বিশাল র্যালি করেছি। ইনশাআল্লাহ আমরা বরিশালকে ডেঙ্গু মুক্ত একটি পরিচ্ছন্ন শহর রাখব এবং আমরা কিন্তু এই ডেঙ্গু ব্যাপারে আমরা প্রতিটি স্কুল কলেজে, বরিশাল সিটির অন্তর্ভুক্ত প্রায় 200 স্কুল কলেজে আমরা বাচ্চাদেরকে সচেতনতার জন্য সেই স্কুলকে আমরা চিঠি দিয়েছি। সিটি কর্পোরেশনের তথ্য বলছে বিগত 1 বছরে 37,000-এর বেশি ও শুধু জুলাই মাসেই 3,000 লিটার কীটনাশক ছিটানো হলেও মশার উপদ্রব না কমায় বাস্তব সুফল নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে দক্ষিণ অঞ্চলে। ফ্যাসিস্ট আমলের মতো বিরোধী মত দমনের অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, মেধা যোগ্যতার পরিবর্তে প্রশাসনের নিয়োগে প্রাধান্য পাচ্ছে দলীয় বিবেচনা। একই অনুষ্ঠানে 11 দলীয় ঐক্যের নেতারা হুঁশিয়ারি দেন, গণমানুষের প্রত্যাশা উপেক্ষা করলে বিএনপিকে রাজনৈতিকভাবে তার জবাব দেওয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভা। বিষয়ে জান দিব, জুলাই দিব না। উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এই জাতিটাকে আর কলঙ্কিত করেন না। বক্তাদের অভিযোগ, বর্তমান সরকার পুরনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাই জারি রেখেছে। জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে রাজনৈতিক জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন তারা। এমন কোনো জায়গা নাই যেখানে দলের লোককে নিয়োগ দেওয়া হচ্ছে না, অথচ হওয়া উচিত ছিল যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানে নিয়োগ দেওয়া। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, রাষ্ট্রপতির পদ কোনো দলীয় পরিচয়ের হওয়া উচিত নয়। শেখ হাসিনা ছাত্রলীগের একটা ছোট্ট ক্যাডারকে ধরে নিয়েছিল, বিএনপিও একই পথে যাচ্ছে। রাষ্ট্রপতি কোনো দলীয় ব্যক্তি হইতে পারবে না, রাষ্ট্রপতি কোনো গরিব পরিবারের হইতে পারবে না। এদিকে সরকার ও বিএনপির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, অতীতের নির্যাতন ভুলে দলটি এখন ফ্যাসিবাদের পথে হাঁটছে। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। বিরোধী দলীয় নেতার অভিযোগ, মেধা যোগ্যতার পরিবর্তে প্রশাসনের নিয়োগ ও পদায়নে প্রাধান্য পাচ্ছে দলীয় বিবেচনা। যে সমস্ত জায়গায় প্রশাসনের লোকদের দায়িত্ব পালন করার কথা, এখন সরাসরি সেখানে দলের নেতাদেরকে আপনারা পদায়ন করে দিচ্ছেন। গণমানুষের মতামত ও আকাঙ্ক্ষা উপেক্ষা করলে তার ফল ভালো হবে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির। একটা সংসদ সমাধান হলে ঠিক আছে, না হইলে আমাদের রাজ। ইরান আক্রমণের জন্য নয়, হুথি বিদ্রোহী গোষ্ঠীকে প্রতিরোধ করতেই সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আরও বলেন, পরাশক্তির কনফ্লিক্ট জোন হবে না দেশ। যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে ঢাকা। হুতিদের হামলা মোকাবেলা সহ লোহিত সাগর, বাব আল মান্দেব প্রণালী এবং এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ এবং জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সমর্থন জানিয়েছে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, মিশর, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, ইয়েমেন, নাইজেরিয়া, সুদান, জিবুতি, সোমালিয়া সহ 13টি দেশ। নতুন এই জোটের সদর দফতর স্থাপন করা হবে রিয়াদে। অংশগ্রহণে আগ্রহী দেশগুলো এখন জোটের কাঠামো, নেতৃত্ব ও পরিচালনা পদ্ধতি চূড়ান্ত করছে। নিজ নিজ দেশের সরকারি অনুমোদন শেষে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেবে তারা। এ বিষয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ইরানে আক্রমণের জন্য নয়, হুতিদের প্রতিরোধের জন্যই সৌদি প্রতিরক্ষা জোটে অংশগ্রহণ করছে ঢাকা। ট্যাকলিং দি হুতি চ্যালেঞ্জ দেয়ার, ওইদিকে আমরা ইরানের সাথে তো কথাবার্তা বলছি। সো দিস ইজ নট সামথিং টু
necessary to strike out Iran. হুতিদেরকে ট্যাকল করতে যে ধরনের অ্যাসিস্ট্যান্স লাগবে, রিসোর্সেস বাংলাদেশ হ্যাজ, we will extend that. চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মাটি আন্তর্জাতিক শক্তির কনফ্লিক্ট জোন হবে না। সরকার প্রতিটি দেশের সঙ্গে সম্পর্কে ভারসাম্য রেখে চলছে। আমাদের স্পেসটা কোনোভাবে যাতে কেউ কনফ্লিক্টিং বা সাংঘর্ষিক কোনো কিছুতে we won't let it be used for that purpose. Balance রাখতে হবে, and we need to work with both potential incoming investment opportunities. বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক শুধু ধর্মীয় প্রেক্ষাপটে নয়, দুদেশের কৌশলগত অংশীদারিত্ব ঐতিহাসিক। তবে ইরানের সঙ্গেও সমান তালে সম্পর্ক থাকবে বলে জানান হুমায়ুন কবির। বাংলাদেশ from a moral ethical point of